হোয়াট ইজ প্রিভেন্টেবল ব্লাইন্ডনেস? দ্যাট ক্যান বি প্রিভেন্টেড, মানে যেটা কর্নিয়াল ক্ষেত্রে হয়, অপথ্যালমিয়া ভিটামিন ই ডেফিসিয়েন্সিতে হয়, প্রিভেন্ট করলে তাহলে কর্নিয়াল ব্লাইন্ডনেস হবে না, রাইট? আচ্ছা, সোশ্যাল ব্লাইন্ডনেস, এই যে জিনিসটা আমরা বললাম, এই ডেফিনেশনটা বেসিক্যালি সোশ্যাল ব্লাইন্ডনেস। সোশ্যাল ব্লাইন্ডনেস, সো ব্লাইন্ডনেস অনেক টাইপের হয়, সোশ্যাল ব্লাইন্ডনেস, ইকোনমিক ব্লাইন্ডনেস, কিউরেবল ব্লাইন্ডনেস, অনেক সময় তোদের জিজ্ঞাসা করে। সো সোশ্যাল ব্লাইন্ডনেস মানে যে ব্লাইন্ডনেসের ডেফিনেশন বলছি, দ্যাট ইজ সোশ্যাল ব্লাইন্ডনেস। ইকোনমিক ব্লাইন্ডনেস মানে inability of a person to count fingers from a distance of 6 meters. নাও প্রিভেন্টেবল যেটা বলছি অ্যান্ড কিউরেবল, এই দুটো যে মিলিয়ে আমরা হয় কিউরেবল আর প্রিভেন্টেবল ব্লাইন্ডনেস, দ্যাট ইজ সামস টু অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস, ঠিক আছে? তাহলে কিউরেবল প্লাস প্রিভেন্টেবল ইজ অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস। হোয়াট ইজ অ্যাবসলিউট ব্লাইন্ডনেস? অ্যাবসলিউট ব্লাইন্ডনেস মানে হচ্ছে নো পিএল, কোনো পিএল নেই। অ্যান্ড লাস্টলি ভিশন ইম্পেয়ারমেন্ট। সো 2017-তে যখন এনপিসিবি নতুন করে হলো, এনপিসিবি নামটা হলো NPCB-VI, মানে ওরা শুধুমাত্র ব্লাইন্ডনেসকে অ্যাড্রেস করছে তা নয়, দে ওয়্যার অলসো অ্যাড্রেসিং ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট। হোয়াট ডু ইউ মিন বাই ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট? ইট ইজ ভিশন worse than 6/12 in the better eye with glasses, মানে with best correction বা available correction, ঠিক আছে? তাহলে 2017-য় কিন্তু এনপিসিবির নাম এখন হয়ে গেছে NPCB-VI, এবং সেখানে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট মানে ভিশন লেস দ্যান 6/12 কে আমরা ধরছি ইন দ্য বেটার আই উইথ কারেকশন। নাও সেটারও একটা এরকম ভাগ আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার, আমরা এরকম ভাগ করতে পারি ভিশন ইম্পেয়ারমেন্টে। নাও তাহলে এটা যেটা বললাম যে এনপিসিবিতে তাহলে কি হয়েছে, লঞ্চড ইন 1976, এটা একটা ছিল ফার্স্ট কান্ট্রি টু লঞ্চ আ প্রোগ্রাম। গোল কি ছিল, যেগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম যখন 1976-এ হয়েছিল। এরপরে কি হলো, নিউ ডেফিনেশন, যেটা বলছিলাম ডেফিনেশন পাল্টালো। কেন পাল্টালো? এই কারণে যে এরোনিয়াসলি একটা হাই লেভেল আমাদের আসছিল, সেই জন্য। নাও কজেস অফ ব্লাইন্ডনেস, দ্যাট ম্যাক্সিমাম কারণ এখানে যা দেখতে পাচ্ছি সেই 62%, এই নীল অংশটা ব্লাইন্ডনেস বল বা যাই বল, এটা কি হচ্ছে, কি কারণ? ক্যাটারাক্ট মেন। আর ক্যাটারাক্ট ফলোড বাই কি, লালটা কি, রিফ্র্যাক্টিভ এরর। তারপরে বাকিগুলো রয়েছে গ্লকোমা, রেটিনাল প্যাথোলজি, কর্নিয়াল ব্লাইন্ডনেস, এগুলো। তাহলে মেন আমাদের ইন্ডিয়াতে ব্লাইন্ডনেস আমরা যদি বলি ক্যাটারাক্ট আর রিফ্র্যাক্টিভ এরর। তোদের অনেক সময় একটা প্রশ্ন দেয় যে যদি এজ দিয়ে বলে যে মোর দেন 50 ইয়ার্স ধর কারুর রয়েছে, সেখানে যদি বলে যে হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ অফ ব্লাইন্ডনেস, সেটা হবে ক্যাটারাক্ট। যদি বলে হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ অফ ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, ঠিক আছে, মোর দেন 50 ইয়ার্স, না মোর দেন 50 ইয়ার্স, তাহলেও ক্যাটারাক্ট। সো ক্যাটারাক্ট যদি এল্ডার পেশেন্ট আমরা ধরি, এল্ডারলি এজ গ্রুপে, বোথ কজ অফ ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট অ্যান্ড ব্লাইন্ডনেস ইন এল্ডারলি গ্রুপ। কিন্তু এবার যদি লেস দেন 50 ধরি, মানে ইয়াং পপুলেশনে, যদি বলি ব্লাইন্ডনেসের কারণ মোস্ট কমন কি, তাহলে কি, নো, ব্লাইন্ডনেস বলেছি। ব্লাইন্ডনেস আর ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট আলাদা জিনিস, দেখলি ডেফিনেশন অনুসারে। ব্লাইন্ডনেস যদি বলে দ্যাট ইজ কর্নিয়াল ব্লাইন্ডনেস, ঠিক আছে? অনেক সময় এমসিকিউতে খুব আসে। সো এজ গ্রুপটা দেখতে হবে, যদি ইন জেনারেল বলে কোনো এজ গ্রুপ মেনশন না করে ক্যাটারাক্ট বলে দিবি, ঠিক আছে? যদি বলে এজ গ্রুপ মেনশন করে লেস দেন 50 ইয়ার্স, তাহলে যদি বলে আমার ব্লাইন্ডনেস, ইট ইজ কর্নিয়াল ব্লাইন্ডনেস। আর যদি বলে যে ভিজুয়াল ইম্পেয়ারমেন্টের কজ কি, তাহলে কি হবে, রিফ্র্যাক্টিভ এরর, ঠিক আছে? বেশ, তো এখানেও একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার আছে। অ্যাডমিনিস্ট্রেশন আমরা দেখতে পাচ্ছি একটা হয়, যেখানে সার্ভিস ডেলিভারি হয়। সো অ্যাডমিনিস্ট্রেশনে কি হয়, সেন্ট্রাল থাকে, যেখানে আমাদের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার দিল্লিতে রয়েছে। স্টেটে আমাদের ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস, ডিএইচএস, স্বাস্থ্য ভবন, এরা কন্ট্রোল করে। অ্যান্ড লাস্টলি ডিস্ট্রিক্টে আমাদের ডিস্ট্রিক্ট ব্লাইন্ডনেস কন্ট্রোল সোসাইটি আছে। তো এটা তো অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করছে। সো সার্ভিস ডেলিভারি কি হয়, টার্সিয়ারি এপেক্স সেন্টার যেগুলো থাকে, আরআইইউ, মেডিকেল কলেজ, সেকেন্ডারি যে ডিস্ট্রিক্ট হসপিটাল, অ্যান্ড প্রাইমারি মানে যেখানে রুরাল এরিয়াস গুলোতে আমার সাব ডিস্ট্রিক্ট হসপিটাল, কমিউনিটি হেলথ সেন্টার্স, এগুলো সব থাকে। এটা হচ্ছে পুরো অর্গানাইজেশনাল স্ট্রাকচার। সো এটাই অবজেক্টিভ ছিল, কি কি মেনলি করতে হবে, আমাকে ব্যাকলগ অফ ব্লাইন্ডনেস কমাতে হবে। এতদিন ধরে আমাদের চোখের আলোর প্রোগ্রাম চলছিল, ওটা তো হবেই, কারণ সেখানে কি হয়েছিল, প্রত্যেকটা গভর্নমেন্ট অর্গানাইজেশনে পার সার্জন বলা হয়েছিল 60 করে ক্যাটারাক্ট সার্জারি করতে হবে, ঠিক আছে? কেন করা হচ্ছে, যাতে ব্যাকলগ অফ ক্যাটারাক্ট কমে। এবং আরেকটা কি হচ্ছে, এই যে ব্লাইন্ডনেসের তাহলে কমে যাবে, যে ক্যাটারাক্ট আমি যত সার্জারি করে দেবো,
সো ব্লাইন্ডনেসের ব্যাকলগটাও কমবে, ঠিক আছে? তাহলে মেনলি ক্যাটারাক্ট সার্জারি করতে হবে, প্রিভেনশন অফ ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট করতে হবে, আর স্ট্রেংথেনিং এন্ড আপগ্রেডেশন অফ দ্য অ্যাপেক্স ইনস্টিটিউটস। তো সেখানে যা যা করণীয় লাগে আমার হিউম্যান রিসোর্স, রিসার্চ, কমিউনিটি অ্যাওয়ারনেস, এইগুলো। তো স্ট্র্যাটেজিটা ওটাই, যেরকম আমার এম সেভাবেই আমাকে স্ট্র্যাটেজি সেট করতে হচ্ছে। ক্যাটারাক্ট সার্জারি করছি আমরা, তারপরে কি করছি, স্ক্রিনিং করছি। আমরা জানি যে বেসিক্যালি যদি গ্লকোমা যে মিডল এজে তো মেনলি হয়, পিওএজি আমরা বলেছিলাম মিডল এজে বেশি হয়। সো 40 ক্রস করলে একটা রুটিন স্ক্রিনিং গ্লকোমা সবার করা উচিত। ফ্যামিলি হিস্ট্রি থাকলে তো আগেই করা উচিত। এমনি যদি ফ্যামিলি হিস্ট্রি নাও থাকে 40 ইয়ার্স 50 ইয়ার্স অ্যারাউন্ডে প্রত্যেকের গ্লকোমা স্ক্রিনিং করা উচিত, যাতে কোনো রকম ব্লাইন্ডনেসের মানে এগুলো না হতে পারে, ঠিক আছে? আর কি কোনো রিফ্র্যাক্টিভ এরার আছে কিনা চিলড্রেনদের ক্ষেত্রে সেটা স্ক্রিনিং করতে হবে। তো এগুলো সব আমরা কেন করছি, যাতে ব্লাইন্ডনেস আর ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট কমে, ঠিক আছে? সো এগুলোই এখানে দিয়েছে অ্যাক্টিভিটি। নাও এবার আমাদের জানতে হবে স্কুলে স্ক্রিনিং প্রোগ্রাম অনেক সময় এখনো আসেনি, বাট একটা স্বপ্নটা আসতে পারে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট এবং তোদের জানা উচিত স্কুলে স্ক্রিনিং প্রোগ্রামে কি হয়। স্কুলে মানে স্কুলে হচ্ছে, তো স্কুলে স্ক্রিনিং প্রোগ্রামটা করছে কে? করছে হচ্ছে জানতে হবে টিচাররা, টিচার। সো ফার্স্ট টিচাররা একটা ট্রেনিং করা হচ্ছে আমাদের, যাতে ওরা স্ক্রিন করবে যে কোনো রিফ্র্যাক্টিভ এরার আছে কিনা, ঠিক আছে? ওদের যদি কিছু প্রবলেম মনে হয় যে হ্যাঁ রিফ্র্যাক্টিভ এরার হচ্ছে, স্টুডেন্ট দেখতে পাচ্ছে না, তখন ওরা কি করে, যারা অপটোমেট্রিস্ট হয়, নট ডক্টরস, যারা অপটোমেট্রিস্ট হয় বা অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্টস হয়, যারা পাওয়ারই মেনলি দেয়, তো তাদের কাছে ওরা আগে পাঠায় ফার্স্ট স্টেপ, ঠিক আছে? তো ওরা কি করছে, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্টস বা অপটোমেট্রিস্ট যদি দেখে যে হ্যাঁ পাওয়ার দিয়ে পেশেন্ট মানে বাচ্চাটা 6 ভিশন এসে গেছে, তো ঠিক আছে। কিন্তু যদি এবার দেখে যে কোনো কারণেও বাচ্চাটার ভিশন 6 আসছে না বা অন্য কোনো গন্ডগোল লাগছে, দেন দে রেফার টু অপথ্যালমোলজিস্ট। সো এইভাবে ব্যাপারটা হয়। স্ক্রিনিং অ্যানুয়ালি হয়, এবং যদি পেশেন্টের মানে বাচ্চাটার ভিশন 6 চলে আসে চশমা দিয়ে, তাহলে ফ্রি স্পেকটাকেলস দিতে হবে। তাহলে তোদের এইটুকু কটা কথা জানতে হবে। তাহলে কে ট্রেনিং অফ টিচার্স করা হচ্ছে, বাচ্চাগুলোকে স্ক্রিন করবার জন্য কেমন দেখছে, যদি ইফ দে ফাউন্ড এনি সাসপিশন দ্যাট দে আর নট সিইং ওয়েল, they will refer to an ophthalmic assistant, they will confirm and they will give spectacle correction. If it is not corrected by spectacle correction, then they will refer to an ophthalmologist and the spectacle will be distributed free, ঠিক আছে? এটা গেল স্কুল আই ট্রেনিং প্রোগ্রাম। এবার নেক্সট পার্টটা আসছে আমাদের ভিশন 2020। যদিও 2020 হয়ে গেছে, বাট হ্যাঁ একটু জানা রাখা উচিত, আসতেও পারে অনেক সময়। সো ভিশন 2020 1999 18 ফেব্রুয়ারি লঞ্চ হয়েছিল WHO, ঠিক আছে? সো মেইনলি কি ছিল, এলিমিনেট দ্য কজ অফ অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস। তাহলে অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেসের ডেফিনেশন আমি কি বললাম, কিউরেবল প্লাস প্রিভেন্টেবল ব্লাইন্ডনেস, ঠিক আছে? সো ইন্টারন্যাশনাল সব এনজিওরা এখানে সব ছিল, গ্লোবাল ইনিশিয়েটিভ ছিল একটা। তো এখানে মেন অবজেক্টিভ কি ছিল, ওই অ্যাওয়ারনেস করার, আইডেন্টিফাই সিকিউর রিসোর্সেস অ্যান্ড ইমপ্লিমেন্টেশন করা স্ট্র্যাটেজিগুলোর। তো এটা ইম্পর্টেন্ট যে ওয়ার্ল্ড ওয়াইড WHO কি কি ডিজিজ অ্যাড্রেস করেছিল এই অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেসের মধ্যে। একটা ক্যাটারাক্ট তো ছিল, রিফ্র্যাক্টিভ এরার ছিল, চাইল্ডহুড ব্লাইন্ডনেস ছিল, ট্র্যাকোমা, অঙ্কোসার্সিয়াসিস, এটা ছিল WHO ওয়ার্ল্ড ওয়াইড এগুলো ডিজিজগুলো টার্গেট করেছিল। কিন্তু এবার আমাদের ইন্ডিয়াতে এলো কবে, ওখানে 99-এ এলো, WHO করেছিল, ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল 2004-এ, ঠিক আছে? তো এখানে এটা একটা 4 টায়ার স্ট্রাকচার ছিল। এখানে টার্গেট ডিজিজগুলো আমাদের কিন্তু আলাদা ইন্ডিয়াতে, অঙ্কোসার্সিয়াসিস নেই, ঠিক আছে? ক্যাটারাক্ট, রিফ্র্যাক্টিভ, চাইল্ডহুড ট্র্যাকোমা, গ্লকোমা আর ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এই দুটো আমাদের ইন্ডিয়াতে অ্যাড হলো, অঙ্কোসার্সিয়াসিসটা বাদ হলো। এটাই ওদেরকে মেইনলি অনেক সময় জিজ্ঞাসা করে যে টার্গেট ডিজিজগুলো WHO আলাদা ছিল, আমাদের ইন্ডিয়াতে টার্গেট ডিজিজগুলো আলাদা, এবং এটা হচ্ছে একটা 4 টায়ার স্ট্রাকচার। কিভাবে অপারেট হচ্ছে, একদম তলায় 20,000 ভিশন সেন্টার থাকে, দ্যাট ইজ দ্য প্রাইমারি লেভেল। সো প্রাইমারি লেভেল মানে কি, অ্যাজ ইউজুয়াল আমরা জানি যেখানে মেনলি স্ক্রিনিং হয়, যে কোনো ক্যাটারাক্ট আছে কিনা, কোনো রিফ্র্যাক্টিভ এরার আছে কিনা, যেগুলো স্কুল আই স্ক্রিনিং বলছিলাম, এগুলো সব প্রাইমারি লেভেলে পড়ছে, মানে যেখানে অত হেলথ ফ্যাসিলিটি নেই, রুরাল এরিয়াস, একটু আউটরিচ যেগুলো সেখানে। এরপরে কি আসে, সেকেন্ডারি সার্ভিস সেন্টার, যেখানে এবার সার্ভিস দেওয়া শুরু হচ্ছে। কিরম সার্ভিস, ক্যাটারাক্ট করতে পারি, কিছু মাইনার প্রসিডিওরস, মানে টেরিজিয়াম কারুর আছে, অন্য কোনো ছোটখাটো ওটি আমরা করে দিতে পারি, কিন্তু অবভিয়াসলি এটার সংখ্যাটা আরেকটু কমবে, 2000 হবে।
এবং এখানে অনেক সবকিছু তো করতে পারবো না, সো উই ক্যান ডু রেফার। ঠিক আছে, আমরা রেফার করে দিতে পারি যদি আমরা কোনো সার্জারি না করতে পারি তো। ঠিক আছে, দেন কামস টু টার্সিয়ারি, মানে যেটা হচ্ছে সেন্টার অফ এক্সেলেন্স। তো সেখানে কি 20টা রয়েছে, ম্যাক্সিমাম সব সার্জারি তো হবেই ওখানে, প্লাস কি রিসার্চ ট্রেনিং এইগুলো হবে। সো এটা একটা 4 টায়ার অর্গানাইজেশনের মতন এইভাবে যাচ্ছে, ট্রেনিং সেন্টার, সেন্টার অফ এক্সেলেন্স। ঠিক আছে, এটাই ওদেরকে মেন এখানে জানতে হচ্ছে। এবারে ট্র্যাকোমা এখন আর সেরকম কিন্তু নেই। ঠিক আছে, ট্র্যাকোমা আর বেসিক্যালি আর দেখাই যায় না সেরকম, কিন্তু তোদের ভিশন 2020-তে অনেক সময় জিজ্ঞাসা করতে পারে, বিশেষ করে এই টার্গেট ডিজিজগুলো জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, তাহলে এইটুকু আমাদের মেন এনপিসিবি বা যেটা আমরা বলছিলাম ভিশন 2020 নিয়ে ডিসকাশন মেন এইটা। এবার নেক্সট পার্টটা আমরা আসবো হচ্ছে নিউট্রিশনাল ব্লাইন্ডনেস। ওদের কিন্তু এনপিসিবি অনেক সময় শর্ট নোট আসতে পারে, বিশেষ করে এনপিসিবি ভিআই বলে। তাহলে সেখানে তোদেরকে এই জিনিসগুলো বলতে হবে। কি কি বলতে হবে? কবে হয়েছিল, কি টার্গেট ছিল, সেন্ট্রালি স্পন্সার্ড না কি, আর কি স্ট্র্যাটেজি যেটা বললাম, এই কটা পয়েন্ট বলতে হবে। এইগুলো কি কি অবজেক্টিভ আছে, ক্যাটারাক্ট সার্জারি করতে হবে, ব্যাকলগ কমাতে হবে, এইগুলো রিসোর্স, রিসার্চ আর এই স্ট্র্যাটেজি, স্ক্রিনিং করো, এইগুলো। ঠিক আছে, আর প্রথমে আর এই পয়েন্টগুলো বলতে হবে যেটা আমি লিখলাম এখানে। এবার নেক্সট পার্টে আমরা আসি নিউট্রিশনাল ব্লাইন্ডনেস, মেনলি ভিটামিন এ ডেফিসিয়েন্সি। সো ভিটামিন এ কিরকম ভিটামিন? ফ্যাট সলিউবল ভিটামিন। সোর্স কি কি ভিটামিন এর? তাহলে কিছু অ্যানিমাল সোর্স রয়েছে, কিছু প্লান্ট সোর্স রয়েছে। তো অ্যানিমাল সোর্স কি কি রয়েছে? হ্যাঁ বল, ভিটামিন এর সোর্স বলতে পারছিস না? কিছুই শুনতে পাচ্ছি না, কি বলছিস? ভিটামিন এর সোর্স কি? অ্যানিমাল সোর্স বলছি। হ্যাঁ, ফিশ লিভার অয়েল, কড লিভার অয়েল, ওইগুলোই মেনলি। আর বাটার, চিজ, এইসব হতে পারে। আর কি প্লান্ট সোর্স কি বলি? ক্যারট। আর কি গ্রিন লিফি ভেজিটেবল, পাপায়া, পাম্পকিন, ম্যাঙ্গো, এসব। তো মেনলি ভিটামিন এ ডেফিসিয়েন্সি কেন হচ্ছে? হোয়াট আর দ্য কজেস অফ ভিটামিন ডেফিসিয়েন্সি? হ্যাঁ, মিজেলসে কেন হয় ভিটামিন এ ডেফিসিয়েন্সি? ম্যাল নিউট্রিশন হয় অ্যাকচুয়ালি। সো অ্যাকচুয়ালি একটা 3টে ভাবে ভাগ করতে পারি। যদি ভিটামিন এ কম খাচ্ছে, ডায়েটারি ডেফিসিয়েন্সি হচ্ছে, একটা হতে পারে। আর একটা হতে পারে যে কোনো ম্যাল নিউট্রিশন, ম্যাল অ্যাবজর্পশন আছে পেশেন্টের, অ্যাবজর্পশন হচ্ছে না, এটা একটা হতে পারে। আর কি হতে পারে? ক্রনিক অ্যালকোহলিজম হয়ে আছে, লিভারের কোনো যদি ডিজিজ থাকে তাহলেও কিন্তু হয় না, রাইট? এবারে এই যে ভিটামিন এ এর অ্যাক্টিভ ফর্মটা কি জানিস? রেটিনল। তো রেটিনলটা কিন্তু এমনিতে খুব টক্সিক জিনিস, ফ্রি ঘুরে বেড়ায় না। সো রেটিনল অলওয়েজ বাইন্ডস টু রেটিনল বাইন্ডিং প্রোটিন, এটার সাথে বাইন্ড করে থাকে, সেটা থাকে হচ্ছে লিভারে স্টোর হয়ে। সো সেই জন্য লিভারের ডিজিজ হলে ভিটামিন এর প্রবলেম হয়। ঠিক আছে, এবং আমরা এই যে ভিটামিন এর অ্যাক্টিভিটি দেখি, সেটা আমরা দেখি হচ্ছে কিসে ভাবে দেখি? রেটিনল ইকুইভ্যালেন্ট। রেটিনল ইকুইভ্যালেন্ট বলে 1 রেটিনল ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 3.33 ইন্টারন্যাশনাল ইউনিট। ঠিক আছে, তো এবারে ভিটামিন এ ফাংশন কি? ভিটামিন এর ফাংশন কি? মেন ভিটামিনের ফাংশন কি? হ্যাঁ কি? আচ্ছা, আর ঠিক আছে, তাহলে মেন একটা ফাংশন হচ্ছে যে নাইট ভিশনে হেল্প করে ভিটামিন এ। সবাই জানি রডস আছে, রোডপসিন, ভিটামিন এ নাইট ভিশনে হেল্প করে। আর কিসে হেল্প করছে? ইন জেনারেল একটা ইমিউনিটি আমাদের, তাতে হেল্প করছে। আর কিসে হেল্প করছে? মিউকোসাল সারফেস মেনটেনেন্স, রেসপিরেটরি ট্র্যাক্ট, জিআই ট্র্যাক্ট, ইউরিনারি ট্র্যাক্ট, সব জায়গাতে মিউকোসাল সারফেস একটা মেনটেনেন্স করছে। ঠিক আছে, তাহলে এবার যদি কারোর ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয় তাহলে তার কি প্রবলেম হবে? ভিটামিন এ ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে কি কি প্রবলেম হবে? সো আমরা সেটাকে ভাগ করতে পারি কিছু এক্সট্রা অকিউলার, কিছু অকিউলার, তাই তো? তো একটা অকিউলারটা তো আমরা ডিসকাস করব। এক্সট্রা অকিউলার কি কি হয়? ফাংশনস গুলো থেকেই বললাম। কি কি বললাম? একটা হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, তো এক্সট্রা অকুলারের মধ্যে গেল। আমি বলছি এক্সট্রা অকুলার, ওর মিউকোসাল সারফেস মেনটেনেন্স করছে সব জায়গায়, রেসপিরেটরি, ইউরিনারি, জিআই, তাহলে বারবার রিপিটেড ইনফেকশনস হবে। এবং ভিটামিন এ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর গ্রোথ।
যদি একটা বাচ্চার ভিটামিন ডেফিসিয়েন্সি হয় তার গ্রোথ রিটার্ডেশন হবে। আর কি হয়, খুব ইম্পর্টেন্ট, স্কিনে কিছু চেঞ্জ হয় ভিটামিন ডেফিসিয়েন্সি হলে, ফ্রেনোডার্মা, টোড লাই স্কিন। কি হয় যে ভিটামিন এ ইজ বেসিক্যালি ইম্পর্টেন্ট ফর সেলুলার ডিফারেন্সিয়েশন, গ্রোথ অ্যান্ড সেলুলার ডিফারেন্সিয়েশন। তো হাইপার কেরাটোসিস হতে থাকে যদি ভিটামিন ডেফিসিয়েন্সি হয়, তখন ফলিকিউলার হাইপার কেরাটোসিস হয়, কেরাটিনাইজেশনটা বেশি হয়ে যায়। সেই জন্য কি হবে, একদম শক্ত সেই ব্যাঙের মতন চামড়া, সেটাকে আমরা বলি ফ্রেনোডার্মা। ঠিক আছে, এবারে আমরা আসি হচ্ছে অকিউলার ম্যানিফেস্টেশনস গুলো, যেটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। সো অকিউলার ম্যানিফেস্টেশন যেগুলো রয়েছে তার মধ্যে এই যে পুরো স্পেকট্রাম অফ অকুলার ম্যানিফেস্টেশন, এটাকে কি বলে, পুরো অকুলার যে ম্যানিফেস্টেশন যা হয় ভিটামিন ডেফিসিয়েন্সিতে, এই পুরো স্পেকট্রাম, এটাকে কি বলে? কিন্তু ভিটামিন ডেফিসিয়েন্সি শর্ট নোট বা লং কোয়েশ্চেন আসতে পারে, শর্ট নোটই বেশি আসে। সো এটার পুরো যে স্পেকট্রামটা, এটাকে কি বলে? WHO বলেছিল এটাকে কি বল? জেরপ্থ্যালমিয়া। জেরপ্থ্যালমিয়া। তো জেরপ্থ্যালমিয়ার এই যে পুরো স্পেকট্রাম বললাম, সেটা অ্যাকচুয়ালি একটা গ্রেডিং হয়। এই ক্লাসিফিকেশনে WHO করেছিল, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে কি লেখা? ZN বলেছি। সো ZN ভিটামিন এ, এটা আমি খালি অকুলার ম্যানিফেস্টেশন গুলো নিয়ে ডিল করছি, এক্সট্রা অকুলার নয়। হ্যাঁ, তো অবভিয়াসলি আমরা জানি যে রডে রোডপসিন থাকে। তো যখন আমাদের ডার্ক অ্যাডাপ্টেশন হয়, চোখে লাইট পড়ে, একটা ট্রানজিশন হয়, রেটিনল, রেটিনাল, এগুলোকে পড়েছিস ফিজিওলজি অফ ভিশনে? ফটো ট্রান্সডাকশন হয়, ব্লিচিং হয়, এগুলো হয়। তো অবভিয়াসলি যদি এখন রেটিনাল পুলটাই কম থাকে, মানে রেটিনলটাই না থাকে, পুল যেটা ভিটামিনের পুলেরই কম থাকে, তাহলে এইসব হবে না, ফটো ট্রান্সডাকশন ঠিক করে, ডিলে ইন ডার্ক অ্যাডাপ্টেশন হবে। এই যে চেঞ্জটা, এটা হচ্ছে ইজ অফ বায়োফিজিক্যাল চেঞ্জ। সো ভিটামিন ডেফিসিয়েন্সি আমাদের চোখে একটা বায়োফিজিক্যাল চেঞ্জ নিয়ে শুরু হয়, ঠিক আছে, যেখানে নাইট ব্লাইন্ডনেস হচ্ছে প্রথমে, নিকটালোপিয়া। নিকটালোপিয়ার আর অন্য কি কজ আছে ভিটামিন ডেফিসিয়েন্সি বাদে? রেটিনাইটিস পিগমেন্টোসা, যে কোনো রড ডিস্ট্রফি যদি থাকে তাহলে ভিটামিন ডেফিসিয়েন্সি মানে নিকটালোপিয়া হবে, ঠিক আছে। তো এবারে এই ভিটামিন ডেফিসিয়েন্সি ইজ স্টার্টিং উইথ আ বায়োফিজিক্যাল চেঞ্জ, যেখানে আমরা দেখলাম যে ফটো ট্রান্সডাকশন হচ্ছে না, অ্যান্ড দিস ডিলে ইন ডার্ক অ্যাডাপ্টেশন, অন্ধকারে দেখতে আরো অসুবিধা হচ্ছে। এটা ফার্স্টে শুরু হলো, এটাকে আমরা বলছি XM। এরপর থেকে শুরু হবে, যখন ভিটামিন ডেফিসিয়েন্সি আরো বাড়তে থাকবে, তখন আস্তে আস্তে কিছু স্ট্রাকচারাল চেঞ্জ শুরু করে, ঠিক আছে। So it starts with a biophysical change in retina, then it tends to affect the structures of the eye. তো একদম ফার্স্টেই আমাদের আইবলের সামনে, স্ক্লেরার সামনে কি আছে? কনজাংটিভা আছে, ঠিক আছে। সো ফার্স্টে তারপর কি করবে? তাহলে এটা তোর গেল হচ্ছে নাইট ব্লাইন্ডনেস। নেক্সটটা কি হবে, যেটা আমরা দিয়েছি X1A, জেরপ্থ্যালমিয়া 1A, সেটা বলছে কনজাংটিভাল জেরোসিস। মানে কি জেরোসিস ঘটার মানে কি? ড্রাইনেস। সো অ্যাকচুয়ালি কি হয়, যখন জেরোসিস হয়, সেটা ড্রাই, লাস্টারলেস, একটা নন ওয়েটেবল মতন হচ্ছে। কেন হয় এটা? এরকম দেখতে লাগে, দেখতে পাচ্ছিস এটা কেমন ড্রাই মতন হয়ে আছে, কনজাংটিভাটা কোনো লাস্টার নেই, এরকম। সো বেসিক্যালি এটা কারণ হচ্ছে there is loss of goblet cell and there is impaired mucin production, সেই জন্য এটা হচ্ছে। এবার নেক্সট স্টেপটা কি হবে? 1B, মানে এটা আমরা আছি কনজাংটিভাতে, X1A আর 1B যা হচ্ছে ইনভলভ, এটা হচ্ছে শুধু কনজাংটিভাতে। কি হবে এখানে কনজাংটিভাতে? নেক্সট স্টেপ হবে বিটোর স্পট। হোয়াট ইজ বিটোর স্পট? বিটোর স্পট আউটডোরেও খুবই আসে মাঝে মাঝে আমাদের। সো বিটোর স্পট এরকম দেখতে পাওয়া যাচ্ছে, এটা প্লাকের মতন হয়ে আছে এখানে কনজাংটিভায়, খুব কমন দেখা যায়, এমনিও দেখা যায়, ঠিক আছে। সো বিটোর স্পটটা কি? ডার্টি হোয়াইট সিলভারি একটা গ্রে ফোমি ট্রায়াঙ্গুলার প্যাচেস, ইউজুয়ালি বাইল্যাটারাল টেম্পোরাল সাইডে হয়, ঠিক আছে। সো বিটোর স্পট বা এই যেগুলো রয়েছে, এগুলো কিন্তু সবই মোটামুটি রিভার্সেবল, ট্রিটমেন্ট করলে অ্যাকচুয়ালি অল স্টেজেস রিভার্সেবল, কিছু কিছু বাদ দিয়ে, ঠিক আছে। তো বিটোর স্পটটা কেন হচ্ছে? এরকম একটা প্যাচের মতন, এরকম একটা ফোমি প্যাচ, ট্রায়াঙ্গুলার শেপ, এই জিনিসটা কি? লেখা আছে কালেকশন রিমুভড কনজাংটিভাল সেলস। ব্যাপারটা কি হয়, ডিসকোয়ামেটেড কনজাংটিভাল যে এপিথেলিয়াল সেলস গুলো রয়েছে,
সেগুলো ডিসকোয়ামেটেড হয়ে যায়, ঠিক আছে। তার মধ্যে এবারে কিছু কর্নি ব্যাকটেরিয়াম আসে ইনফ্লেমেটরি ইনফিলট্রেট করতে, তার থেকেও একটা রকম ফোমি ফোমি অ্যাপিয়ারেন্স হয়ে যায়, ঠিক আছে। সো বিটোর স্পট কিন্তু তোদের অনেক সময় এমনিও জিজ্ঞাসা করে, আলাদা করেও শর্ট নোট আসতে পারে। তো ইট ইজ আ ট্রায়াঙ্গুলার ফোমি প্যাচ, যেটা বালবার কনজাংটিভাতে হচ্ছে, টেম্পোরাল সাইডে হচ্ছে, বাইল্যাটারাল হয়, ডিসকোয়ামেটেড এপিথেলিয়াল সেল কেরাটিনাইজেশন হয়ে যাচ্ছে, তার সাথে কর্নি ব্যাকটেরিয়ামের একটা ইনফ্লেমেটরি ইনফিলট্রেশন হচ্ছে, তার জন্য ওরকম দেখতে লাগছে। সো এটা আমার গেল হচ্ছে কনজাংটিভা। এবার নেক্সট স্ট্রাকচার তাহলে ও কি পাবে, এবার ধর এই সময়ও আমরা কোনো ট্রিটমেন্ট করছি না, তখন কি হবে, নেক্সট স্ট্রাকচার কি ইনভলভ করবে, x2 কনজাংটিভা, পাশে কি থাকবে, কর্নিয়া। সো কর্নিয়াল জেরোসিস, এখানেও জেরোসিস হচ্ছিল, এখানেও জেরোসিস হবে। সো কর্নিয়াল যখন জেরোসিস হচ্ছে, কর্নিয়াল জেরোসিসে অ্যাজ ইউজুয়াল রাইট লাস্টারলেস পাবো আমরা, ডিস্টারবেন্স অফ প্রিকর্নিয়াল টিয়ার ফিল্ম হবে। দেখতে পাচ্ছিস লুকটা কর্নিয়ার কেমন, এবং এখানে কি হয়, এরকম যদি টিয়ার ফিল্ম ওর উপরে না স্প্রেড হয়, ড্রাই হয়ে যায়, পাংটেড মানে গোল 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 ইরোশন হতে থাকে, পাংটেড কেরাটোপ্যাথি হতে থাকে, ঠিক আছে। তাহলে এই স্টেজটা কিন্তু আমাদেরকে সিরিয়াসলি নিতে হবে, যখনই কর্নিয়াল জেরোসিস হচ্ছে, ইট ইজ আ সিরিয়াস স্টেজ, এটাকে আমাকে সিরিয়াসলি নিতে হবে, ঠিক আছে। এবারে নেক্সট স্টেজ কি আসবে, কর্নিয়াল জেরোসিস হয়ে গেছে, এবার জেরোসিস মানে কি, একটা তো ড্রাই হতে 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 নেক্সট স্টেপ কি হবে, x3 আলসার হতে থাকে, পাংটের কেরাটাইটিস হচ্ছিল, অলরেডি ইনফ্লেমেশন হচ্ছিল, থিনিং হচ্ছিল, এবার সেখান থেকে কর্নিয়াল আলসারেশন হয়ে যাবে। যদি সেটা তোর লেস দেন 1/3 ডেপথ ইনভলভ করে তাহলে স্টেজ 3A, আর যদি সেটা মোর দেন 1/3 ডেপথ ইনভলভ করে দিচ্ছে, মানে প্রায় হোল ডেপথটাই, তাহলে সেটা হয়ে যাচ্ছে 3B, ঠিক আছে। যদি পুরো কর্নিয়াটাই আজকে মেল্ট করে যায়, আলসারেট করে পুরোটাই মেল্ট করে যায়, সেটাকে আমরা কি বলি, কেরাটোম্যালেশিয়া, কেরাটোম্যালেশিয়া, ঠিক আছে। যখন পুরোটাই স্লাফিং অফ দ্য হোল কর্নিয়া হয়ে যাচ্ছে, পুরোটাই আলসারেট করে গেল, স্লাফিং হয়ে গেল, দেন লাস্টে কি হচ্ছে, আলসারেশন যদি হয়ে যায়, কর্নিয়া আলসারেট হয়ে গেলে কি হয়, স্কার হবে, কর্নিয়াল স্কার হয়ে যাবে, and the last stage is xerophthalmic fundus, xerophthalmic fundus মানে শুরু হয়েছিল নাইট ব্লাইন্ডনেস দিয়ে, তাই তো, যেখানে বায়োফিজিক্যাল আমরা চেঞ্জ পাচ্ছিলাম, কোনো স্ট্রাকচারাল চেঞ্জ পাচ্ছিলাম রেটিনাতে, এবারে এখানে কি অ্যান্টেরিয়ার সেগমেন্ট থেকে ইনভলভ করতে 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 পস্টেরিয়ার সেগমেন্ট অবধি ওর এবার স্ট্রাকচারাল চেঞ্জ হবে, শুধু বায়োফিজিক্যাল চেঞ্জ হবে না, স্ট্রাকচারাল চেঞ্জ হবে। কিরকম দেখে নিই আমরা একটু। এই যে কর্নিয়াল আলসার হয়ে গেছে, এখানে স্টেজটাতে স্কার হয়ে গেছে, and this is xerophthalmic fundus। কি হয় রেটিনাতে, এরকম পেল ইয়েলো স্পটস দেখতে পারবো আমরা, এই সাদা দেখতে পাচ্ছিস স্পটস গুলো, এগুলো কি বলতো, এই স্পটস গুলো কি, এই যে হোয়াইট 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 গুলো দেখা যাচ্ছে, এগুলো কি, এটা হচ্ছে আমাদের যে আউটার ফটোরিসেপ্টর আউটার সেগমেন্টে থাকে তো রেটিনা, সেটাই যখন ডিসরাপ্টেড হয়ে যাচ্ছে, ওইগুলোই অ্যাকুমুলেশন হতে থাকে, এইগুলো দেখা যায় তখন, ঠিক আছে। এবং এটা কিন্তু কমপ্লিটলি রিভার্সেবল, অ্যাকচুয়ালি কর্নিয়াল স্কার বাদে বা আলসার ওই স্টেজটা বাদে বাকি সব স্টেজে কিন্তু রিভার্সেবল ভিটামিন ডেফিসিয়েন্সিতে, এই জন্যই এটাকে আমরা কি বলছি, প্রিভেন্টেবলও এবং কিছুটা কিউরেবলও, ঠিক আছে। সো ইট ডিসঅ্যাপিয়ার্স উইদিন 2 to 4 months অফ ভিটামিন এ থেরাপি, ঠিক আছে। এবার কিভাবে আমি ম্যানেজমেন্ট করব, সো অ্যাকচুয়ালি ভিটামিন এ ডেফিসিয়েন্সির মেন আমরা জানি যে একটা তো প্রিভেনশন পার্ট আছে, যেটা আমরা ভ্যাকসিনেশন করা হয়। সো কি ভ্যাকসিন কবে দেওয়া হয়, ভিটামিন এর 9 মান্থসে দেওয়া হয়। 9 মান্থসে কার সাথে দেওয়া হয় ভিটামিন এর ভ্যাকসিন, একটা পার্ট হচ্ছে প্রিভেনশন, একটা পার্ট হচ্ছে ট্রিটমেন্ট। প্রিভেনশন একটা তো শর্ট টার্ম হচ্ছে, যেখানে তুই একটা ভিটামিন এ লার্জ ডোজ অ্যাডমিনিস্ট্রেশন করলি, একটা হয় মিডিয়াম টার্ম, যেখানে ফর্টিফিকেশন অফ ফুড করা হয়, ফর্টিফিকেশন করা হয় জানিস তো, বনস্পতি মার্জারিন এগুলোতে, আর আরেকটা হয় লং টার্ম, যে কোনো আন্ডারলাইন ডিজিজ যেগুলো ভিটামিন ডেফিসিয়েন্সি করতে পারে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করছি। সো একটা যেটা হয় 9 মান্থস, 9 মান্থসে আমরা দিই হচ্ছে উইথ এমএমআর, ঠিক আছে। তারপরে আমরা দিই হচ্ছে 16 to 18 মান্থস,
মনে পড়ছে তো? কম্বেডেড তো এগুলো। এটা দিই হচ্ছে উইথ ডিপিটি, ঠিক আছে? তারপরে আমরা দিই হচ্ছে এভরি 6 মান্থস টিল কত বছর অবধি দিই? টিল ইয়েস 5 ইয়ার্স, ঠিক আছে? হ্যাঁ, যদি এবার কারোর মিজেলস থাকে বা ম্যালনিউট্রিশন থাকে তখন আমরা 1 অ্যাডিশনাল ডোজ দিই। আচ্ছা, ডোজ কেমন হয়? লেস দেন 6 মান্থ হলে কত, মোর দেন 6 মান্থ হলে কত? 50,000। 6 মান্থস হলে, মোর দেন 6 মান্থস হলে 1 লাখ। আর তারও বেশি হলে, এবার অ্যাকচুয়ালি 8 কেজির বেশি হলে বা 1 ইয়ারের বেশি হলে আমরা ধরছি, তাহলে কত দেবো? 2 লাখ। এটা গেল হচ্ছে আমার প্রিভেনশন পারপাস। এই যে ভ্যাকসিনেশনটা হয় আমাদের ইমিউনিটি শিডিউলে রয়েছে, এটা অ্যাকচুয়ালি ন্যাশনাল রুরাল হেলথ মিশনের আন্ডারে রয়েছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পুরো আমার প্রিভেনশন পার্টটা। এবারে আমার সব ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। তো প্রিভেনশন তো হলো, ট্রিটমেন্ট কিভাবে করব? ধর একটা অ্যাডাল্ট পেশেন্ট এসেছে আমার কাছে, আমি দেখলাম যে ওর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি সাইন্স আছে, ঠিক আছে? তখন আমি কি করব? ডোজিংটা মাথায় রাখতে হবে এটাই, হ্যাঁ, এই যে ডোজিংটা বললাম এই ডোজেই হবে। প্রিভেনশন বল, ট্রিটমেন্ট বল, এইভাবেই দিতে হবে। কিন্তু হ্যাঁ, যদি ট্রিটমেন্ট বলি, ধর কোনো অ্যাডাল্ট পেশেন্ট এলো বা 1 বছরের বেশি কেউ এলো, ঠিক আছে? তখন আমরা কি দিই? 2 লাখ দেবো ভিটামিন এ। কোন রুটে দিই আমরা ভিটামিন এ? কোন রুটে দিই? ভিটামিন এ রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন কি ভ্যাকসিনটা? ওরাল। ইনজেক্টেবলও হয়, ইনজেক্টেবল হলে হাফ দ্য ওরাল ডোজ হয়, ঠিক আছে? সো ফার্স্টে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট দেবো। ধর আজকে পেশেন্টটা আমার কাছে এসেছে, সেটাকে ধরছি আমরা ডে 0, ঠিক আছে? আজকে একবার দেব, আবার কালকে আরেকবার দেব, ডে 1। তো কনজিকিউটিভ দুটো ডেতে আমরা দিলাম, তারপরে ডে 14, ঠিক আছে? এটা গেল ট্রিটমেন্ট। ক্লিয়ার? তাহলে এবার যদি বাচ্চা আসে 6 মাসের কম, মানে ভিটামিন ডেফিসিয়েন্সি হয়েছে, প্রিভেনশনের জন্য নয়, তখন এই ডোজে দেবো 50,000 বা 1 লাখ, যেরকম ওর বয়স হবে, রাইট? তাহলে ব্যাপারটা এরকমই, ডে 0, ডে 1, ডে 14। আর যদি ইনজেক্টেবল কিছু দিই, ইট ইজ অলওয়েজ হাফ দ্য ওরাল ডোজ, ঠিক আছে? এটা একটা আছে। আর আরেকটা তোদেরকে জিজ্ঞাসা করে, যদি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে কেউ থাকে, ফিমেলস অফ রিপ্রোডাক্টিভ এজ, তো সেটা কি? যদি এখন দেখি কারুর ফিমেলস অফ রিপ্রোডাক্টিভ এজে দেখতে হবে, যদি এখন কারুর নাইট ব্লাইন্ডনেস বা ওই জাস্ট কনজাংটিভা জেরোসিস অবধি আটকে আছে ব্যাপারটা, তাহলে আমরা কি করি? 10,000 ইউনিট দিই ওরালি 2 উইকস কন্টিনিউয়াস, ঠিক আছে? সুগার কোটেড ট্যাবলেট পাওয়া যায়, ঠিক আছে? তো যদি দেখি কারুর নাইট ব্লাইন্ডনেস হয়েছে বা কারুর কনজাংটিভাল জেরোসিস, বিটোর স্পট ওই অবধি যদি থাকে, তাহলে আমরা 10,000 ইন্টারন্যাশনাল ইউনিট সুগার কোটেড ট্যাবলেটস দেবো ফর 2 উইকস। কিন্তু যদি দেখি কারুর এই স্টেজটার থেকে বেশি হয়ে গেছে, তখন ওইভাবেই দেবো যেভাবে বললাম, সেম যেটা বোঝালাম, ঠিক আছে?